তোমাকে সাদা কাফনে মোড়া অবস্থায় দেখার সাহস আমার নেই। তার চেয়ে তোমার ভালো নিয়ে তুমি খুব ভালো থাকো। বৃষ্টির মতো সুখ বর্ষণ হোক তোমাদের উপর। ওসব সুখটুক আমাদের জন্য মরীচিকা, বিভীষিকার মতো অভিশপ্ত। এ কথা বলে দুই পা পেছাতেই কারো বুকের সাথে ধাক্কা খেল ইয়াসির। ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে দেখে শাহাদাত চৌধুরী দাঁড়িয়ে আছেন। কখন এসে দাঁড়িয়েছে খেয়াল করেনি সে। হলুদের সাজে শীতলের মুখ দেখে ভুলে বসেছিল দিন দুনিয়া। তারই বা কী দোষ? শীতলের পুতুলের মতো মেকআপবিহীন স্নিগ্ধ লাজুক মুখটা দেখে নজর সরানো দেয়। কি যে সুন্দর দেখাচ্ছে তাকে। শাহাদাত চৌধুরীকে দেখেও ইয়াসিরের মধ্যে হেলদোল দেখা গেল না। আরেকবার তাকালো হলুদের স্টেজের দিকে। শুদ্ধ হয়তো কিছু বলেছে দেখে শীতল লাজুক মুখে তাকিয়ে আছে শুদ্ধর দিকে। ইস, তার চোখের চাহনিতে স্পষ্ট শুদ্ধর প্রতি একরকম মুগ্ধতা ও ভালোবাসা। শাহাদাত চৌধুরী এবার গলা খাকারি দিয়ে আশেপাশে খেয়াল করে নিচু স্বরে বললেন, তোমার সঙ্গে কথা বলার রুচি বা ইচ্ছে কোনোটাই আমার নেই। মানুষ যে এতটা বেহায়া হতে পারে তোমাকে না দেখলে জানতাম না। বারবার বেঁচে যাচ্ছ বড় ভাইয়ের জন্য। মানুষ আর কুকুরের মধ্যে তফাৎ জানো? ইয়াসির দৃষ্টি সরিয়ে তাকালো শাহাদাত চৌধুরীর দিকে। কদিন আগেও কথা বলার সাহস করতো না। পড়লে বুলেট ফুঁড়ে দিত বুকের বাপাশে। কোনো কালে কারো বড় বড় কথা শোনার ধৈর্য তার ছিল না। আজকাল ভালো মানুষের সংস্পর্শে এসে ধৈর্যটা বোধহয় কয়েক গুণ বেড়েছে। এত ভালো মানুষগুলো তাকে দুর্বল ভাবতে শুরু করেছে। কিন্তু সে তো এতটাও দুর্বল নয়। বারবার মুখ থুবড়ে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর মতো শক্তি রাখে নিজের মধ্যে। শাহাদাত চৌধুরী তাকে কুকুর বলল। তার যে রাগ হচ্ছে তা না। সে দুই পকেটে হাত গুজে হাসল। বলল, কুকুর খাবার পায় না বিধায় তাড়িয়ে দেওয়ার পরও মানুষের দাঁড়ে দাঁড়ে ঘোরে, লাথি ঝাঁটা খায়। আপনার কথা মতো মেনে নিলাম আমি কুকুর। তবে পেটের ক্ষুধায় আমি কাতর নই। আমি কাতর ভালোবাসার ক্ষুধায়। আপনার ছোট কন্যা আমার বুকে বিষের ছুরি দিয়ে জঘন্যভাবে জখম করেছে। আমার আমিটাকে নড়বড়ে করে দিয়েছে। আর আরেকটা কথা বললেন না, আপনার বড় ভাইয়ের জন্য আমি বারবার বেঁচে যাচ্ছি। হিসাব কষে দেখলাম ঘটনা উল্টো। বরং আপনার বাড়ির ছেলেরা আপনার ভাইয়ের কারণেই বেঁচে গেল। নয়তো আমার আল্লাহর কসম, শুদ্ধ থাকতো কবরে, আজ আমি থাকতাম ওই স্টেজে আপনার মেয়ের পাশে। জামাতা হয়ে আপনি হলুদ ছোঁয়াতেন আমাদের। আমি ভীষণ খারাপ, জঘন্যতম খারাপ। আমার জানে মনে দয়ামায়া খুব কম। শুধু আমার মৃত মায়ের জীবিত স্বামীকে পুরোপুরি ঘৃণা করতে পারি না বলেই এখনও ধ্বংসস্তূপ করিনি। নয়তো আমি ইয়াসির খান কি করতাম কি পারতাম ক্ষমতার দাপটসহ দেখিয়ে দিতাম। তুমি ছাড়োনি ইয়াসির, ছাড়তে বাধ্য হয়েছ। শুদ্ধ শীতল হসপিটালে তোমার সামনে দুজন দুজনকে কবুল করেছে। তুমি দাঁড়িয়ে দেখেছ। ওদের ভালোবাসার কাছে তুমিও হেরে গেছো। শুদ্ধ তোমার মতো পেছন থেকে ছুরি বসায়নি, বরং সিনা উঁচু করে ভালোবাসার কথা জানিয়েছে। তুমি শুধু শুধু ঝামেলা না পাকালে এসব কিছুই হতো না। অবশ্য ঝামেলা করেছো বলেই আমার মেয়েও আরও এক ধাপ এগিয়ে এক রাতের মধ্যেই সম্পর্কের পূর্ণতা এনেছে। এখন বড় বড় কথা বললেও তুমি ভালো করে জানো শুদ্ধ কোন ধাতুর তৈরি। নাকানি চুবানি খাইয়েছে সেটা ভুলে যাওনি নিশ্চয়ই। আর সেসব অপ্রকাশিত আছে, তাই থাকুক। যাই হোক, আমার ভাই মানে তোমার বাবা শারাফাত চৌধুরীর আদেশ তুমি যেন আজকে চৌধুরী বাড়িতে প্রবেশ করো, খাওয়া দাওয়া করো। যদিও তোমাকে বাড়িতে ঢোকানোর কোনো ইচ্ছে নেই, শুধু ভাই চাচ্ছে বলে বলতে বাধ্য হচ্ছি। ভাইয়া তোমার সাথে কথা বলবে। বাড়ির গেস্ট রুমে গিয়ে ওয়েট করো। এ কথা শুনে ইয়াসির তাকালো দূরে দাঁড়ানো শারাফাত চৌধুরীর দিকে। যদিও ভেবেছিল চুপচাপ এসে দেখে চলে যাবে, কিন্তু হলো না। শারাফাত চৌধুরীর নজরে পড়ে গেছে। আর কিছুক্ষণ থাকলে শুদ্ধ কিংবা সায়নেরও নজরে পড়তে পারে। তারা হয়তো তার উপস্থিতি পছন্দ করবে না, আর এজন্যই হয়তো শারাফাত চৌধুরী আড়ালে ডেকে নিচ্ছেন। বাহ, কি সুন্দর ছলচাতুরি!
দিন শেষে রক্তের সম্পর্কের জয়। ইয়াসিরকে তাকাতে দেখে শারাফাত চৌধুরীর বুকটা ধক করে উঠল। সেদিনের পর ছেলেটার সঙ্গে ওনার দেখা তো দূর, কথাও হয়নি। ছেলেটা আগেও যেমন এড়িয়ে যেত এখনও তাই। এই জীবনে ছেলেটা হয়তো ওনাকে বাবার আসনে বসাবে না। সায়ন শুদ্ধর মতো মন ভরে বাবা বলে ডাকবে না, তবে বেঁচে থাকাকালীন তিনি তার খোঁজ অবশ্যই রাখবেন। যদি ইয়াসির একবার বাবা বলে ওনাকে ডাকে প্রাণপণে ছুটেও যাবেন। ওনার আফসোস ভরা বুকটাতে একটাই আফসোস, ছেলেটা ওনাকে শুরু থেকে ভুল বুঝে গেল। তবুও পাগল হোক, খারাপ হোক, রাগী হোক, বেপরোয়া হোক, ছেলেটা এখন ওনারই এবং প্রিয় মানুষটার দেওয়া শেষ আমানত। এতদিন প্রচুর চেষ্টা করেছে ছেলেটাকে শুধরানোর, কিন্তু যে নিজে ভালো হতে চায় না তাকে কিভাবে ভালো বানাবেন? তার সঙ্গে দুটো কথা বলবেন সুযোগও দেয় না। বরাবরের মতো আজও মুখ ফুটে ডাকলেন, কিন্তু ইয়াসির পাশ কাটিয়ে মেন গেটের দিকে চলে গেল। ধীরে সুস্থে ধাপ গুনতে গুনতে গেট পেরিয়ে চোখের আড়াল হয়ে গেল। সে যেতেই সায়ন তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধর দৃষ্টি তখন অদূরে দাঁড়ানো তার বাবার দিকে। সায়নও ঘুরে তাকালো পুনরায় বাবার দিকে। শারাফাত চৌধুরী রুমাল চোখে চেপে ধরেছিলেন। ভাবখানা এমন যে চোখে কিছু একটা পড়েছে। চোখ মুছে মুখে হাসি এঁটে স্টেজের দিকে তাকাতেই দেখলেন শুদ্ধ তাকিয়ে আছে ওনার দিকে। এবারও ছেলের কাছে ধরা পড়ে পাথরের ন্যায় নিশ্চুপ হয়ে অনড় হয়ে দাঁড়িয়ে রইল। বাবার অসহায় মুখখানা দেখে শুদ্ধ নজর সরিয়ে তাকিয়ে রইল মাটির দিকে। বিয়ে উপলক্ষে চৌধুরী বাড়িতে অনেক মানুষের সমাগম বিধায় সেফটির ব্যবস্থাও রয়েছে, তবে নিখুঁতভাবে। সিভিল ড্রেস আপে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু সংখ্যক মানুষ, যারা সন্দেহভাজন কাউকে দেখলেই ব্যবস্থা নেবে। ইয়াসির হয়তোবা ভেবেছিল তার আগমনের কথা চৌধুরী পুত্ররা জানবে না, কিন্তু ভুল। সে এটাও জানে না তার থেকেও ধুরন্ধর শারাফাত চৌধুরীর ছোট পুত্র। তারা বোকার মতো কাজ করেনি যে শত্রুপক্ষ আসবে, লুকিয়ে থাকবে, অথচ তারা ঘূর্ণাক্ষরেও জানতে পারবে না। মূলত শুদ্ধ অনুমতি দিয়েছে বিধায় এই সময়টুকু থাকতে পেরেছিল ইয়াসির। এবং যে কয় মিনিট ছিল কয়েক জোড়া চোখ তারই দিকে স্থির ছিল। চারদিকে আনন্দ উল্লাসের মাঝে ইয়াসিরের আগমনে কেন জানি শুদ্ধর মনটা বিষিয়ে গেল। এতদিন শারাফাত চৌধুরীর কারণে ইয়াসিরের পাপের রাজ্যের ক্ষতি করলেও প্রাণে ছেড়ে দিয়েছিল। তার মানে এই না যে পূর্বের কর্মকাণ্ড মাফ করে দিয়েছে। সে অবশ্য ভেবেছে অনুষ্ঠানের পর এই ব্যাপারে সরাসরি কথা বলবে শারাফাত চৌধুরীর সাথে। উনি যদি ইয়াসিরকে স্বীকৃতি দেন বা নিজের কাছে রাখতে চান রাখতে পারেন। বাবা ছেলেকে কাছে রাখবে, ভালো কথা। সেক্ষেত্রে সে শীতলকে নিয়ে অন্যত্র চলে যাবে। প্রবাদ অনুযায়ী তেলে জলে মেশে না, তাদের ক্ষেত্রেও তাই। তাছাড়া ইয়াসির শীতলের প্রতি দুর্বল জানার পরও এক বাড়িতে একসাথে থাকার প্রশ্নই আসে না। এতটা ভালো মানুষও সে না। তার তো আবার মনে বিষ রেখে মুখে মধু ঢালার মতো অভিজ্ঞতাও নেই। এখন শুধু অনুষ্ঠান শেষ হওয়ার অপেক্ষা। অতঃপর গায়ে-হলুদের অনুষ্ঠান শেষ হতে রাত 1টা বেজে গেল। তবুও বিয়েবাড়ির আমেজ যেন শেষ হওয়ার নয়। রাত যত বাড়তে থাকলো আনন্দ তত দ্বিগুণ হলো। স্টেজ থেকে নেমে বাগানের মাঝখানে চেয়ার পেতে বসলো সকলে। মেহমানরাও আছে। কামরান সিতারার একটা লাল ওড়না মাথায় দিয়ে সাজলো শীতল, আর হাসান সাজলো শুদ্ধ। এরপর শুদ্ধ শীতল ঠিক যেভাবে ঝগড়া করে ঠিক সেভাবেই অভিনয় করে দেখালো। হাসানের হাতে চেলাকাঠ আর শীতল রূপী কামরান রংঢং করে কোমর বাঁকিয়ে দৌড়াচ্ছে আর মুখে বলছে, আর করব না শুদ্ধ ভাই, ভুল হয়ে গেছে আমার, এবারের মতো মাফ করে দেন, জীবনেও অবাধ্য হব না আপনার। এইটুকু দিয়ে কামরান আর হাসানের অভিনয় শেষ হলো। এদিকে তাদের অভিনয় দেখে সকলে হাসতে হাসতে কাহিল। এরপর মাঠের মাঝখানে উঠে এলো রুবাব আর সায়ন। রুবাবের মাথায় লাল ওড়না, অর্থাৎ সে এখন শীতলের চরিত্রে, আর গম্ভীর হয়ে দাঁড়ানো সায়ন এখন শুদ্ধ। হঠাৎ রুবাব ভিড়ের মাঝে গিয়ে দাঁড়ালো, তারপর ওড়না উড়িয়ে দৌড়াতে দৌড়াতে এসে দাঁড়ালো সায়ন অর্থাৎ শুদ্ধর সামনে। হাঁপানি রোগীর মতো বুকটা ওঠানামা করার অভিনয় করল।
তারপর এক লাফে সায়নের কোলে উঠে সায়নের কানের 2 ইঞ্চি নিচে সজোরে কামড় বসিয়ে দিল। শুদ্ধ ভাই, আমি যদি আপনার নামে 2-1টা কলঙ্ক মাখি আপনি কি রাগ করবেন? এ কথা বলে রুবাব আরেকটা কামড় বসালো সায়নের কানের নিচে। সায়ন জবাব কি দেবে হেরে গলায় চিৎকার করে গালি দিতে লাগলো, হারামজাদা ছাড়, ও মাগো আমি শেষ, আল্লাহ, আল্লাহ গো, আমার গলা। সায়ন চিৎকার করতে করতে শুয়ে পড়েছে ঘাসের মধ্যে। রুবাব বসে আছে সায়নের বুকের উপর। এদিকে উপস্থিত সকলে হাসতে হাসতে একে অপরের গায়ে ঠেলে পড়েছে। লাথি খাওয়ার ভয়ে রুবাবও উঠে পালিয়েছে। সায়ন রুবাবকে গালি দিতে দিতে উঠে বসল। এইটুকু দিয়ে শেষ হলো শুদ্ধ শীতলের প্রেম নিবেদন। তখনও উপস্থিত সকলে হাসছে উচ্চ শব্দে। শুদ্ধ মিটিমিটি হাসলেও শীতল লজ্জায় রাঙা। এরপর মাঠে নামল আজম আর স্যান্ডি। আজমের কপালে, গালে, নাকে, হাতে পায়ে ব্যান্ডেজ আর মাথায় সেই লাল ওড়না। আজম এখন শীতলের চরিত্রে আর স্যান্ডি আছে শুদ্ধর। সায়ন মাইক্রোফোনে সবাইকে থামতে বললে বাকিরা হাসি থামালো। নীরবতায় ছেড়ে গেল চারপাশ। তখন আজম চট করে ঘাসের উপর হাঁটুতে মুখ গুজে বসল। কান্নার অভিনয় করল। স্যান্ডিরূপী শুদ্ধ ধীরে ধীরে এগিয়ে এলো, বসল আজমের মুখোমুখি। তার কপালেও ব্যান্ডেজ। আজম তখনও কাঁদছে দেখে স্যান্ডি তার ওড়না তুলল। শীতলের চোখ মুছে দিয়ে আঁচলা ভরে মুখটা ধরে ভীষণ আদুরে সুরে বলল, কি হয়েছে ব্যাঙাচি, কাঁদছিস কেন তুই? আজম তখন চট করে স্যান্ডির কোমর জড়িয়ে ধরে বুকে মাথা রাখল। তারপর স্যান্ডির পিঠ খামচে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, আমার কাউকে দরকার নেই, কারো ভালোবাসার দরকার নেই। আমার আমার শুধু আপনাকেই চাই, মানে শুধুই আপনাকে। স্যান্ডি এবার অসহায় সুরে জবাব দিল, আমি তো শুধু তোরই। থাম না প্লিজ, দোহাই লাগে, একটু শান্ত হ। এইটুকুতে পুরো মাঠ থমকে গেছে। ঘুরে ঘুরে তাকাচ্ছে পাশাপাশি বসা শুদ্ধ শীতলের দিকে। মজার ব্যাপার হলো, শুদ্ধর দৃষ্টি শীতলের মুখ পানে স্থির থাকলেও শীতল মাথা নিচু করে বসে আছে। টপ টপ করে তার অশ্রু ঝরে পড়ছে তার হাতের কবজিতে। তখন সাম্য সেদিনের ডাক্তারের মতো সেজে সেখানে উপস্থিত হলো। স্যান্ডির কাঁধে হাত রেখে বড়দের মতো করে বলল, ইয়াংম্যান, যা চাচ্ছে সম্ভব হলে রাজি হয়ে যাও। ওর শারীরিক মানসিক দুটোই বাজেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গুলির আঘাত, কারেন্টের শকের পর ও যে বেঁচে আছে এটাই তো শুকরিয়া। যতটুকু বুঝেছি ওর হার্টেও সমস্যা করছে, যার কারণে বারবার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ওকে স্বাভাবিক করো, নয়তো যা লক্ষণ দেখছি হার্ট অ্যাটাক করতে পারে যখন তখন। সাম্য কথা শেষ করতে আজম স্যান্ডির বুকে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। তখন স্যান্ডি তার মাথায় হাত বোলাতে বোলাতে অসহায় সুরে বলল, আমি তোর, প্রমাণ চাস? হ্যাঁ, সকালটা হোক, সকালেই বিয়ে করব। তখন আজম অস্পষ্ট সুরে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, আমি আপনার বউ হব শুদ্ধ ভাই, এখনই হব, এই মুহূর্তেই হব। হয় আপনি আমায় এখনই বিয়ে করবেন, নয়তো আমাকে মেরে ফেলবেন। আপনি ছাড়া অন্য কারো অযাচিত স্পর্শ আমার শরীরে এসে লেগেছে। আমি সহ্য করতে পারছি না, আমি মানতে পারছি না। আপনার পবিত্র ছোঁয়ায় হয় আমাকে পবিত্র করুন, নয়তো আজই আমার কবর খোঁড়ার জন্য প্রস্তুত থাকুন। এইটুকুতে যেন থমকে গেল পুরো মাঠ। তাদের অভিনয় দেখে উপস্থিত সকলে ভেবেছিল খুব মজার কিছু হবে, কিন্তু শেষে অভিনয় দেখে ভাষা হারিয়ে ফেলেছে। বেশ কিছুক্ষণ থম মেরে পরিবেশটা পুনরায় মাতিয়ে তুলল শুদ্ধর বন্ধুরা মিলে। ফানি ফানি গানে নাচল। নাচ নাকি বাদর নাচ বোঝা গেল না যদিও। তাদের কর্মকাণ্ডে সকলেই হাসতে হাসতে কাহিল। হলুদের ডালাতে থাকা ফল মিষ্টিগুলো সকলে কাড়াকাড়ি করে খেল। আগামীকাল বিয়ে। সারাদিন অনেক ধকল যাবে বিধায় নতুন বউদের ফ্রেশ হতে পাঠিয়ে দিলেন সিরাত। ঘড়ির কাঁটা তখন 2-এর ঘরে স্থির। বড়দের তাড়া পেয়ে ছেলেরা হৈ হৈ করে গেল সায়নের রুমে।
রুমে গিয়ে সকলের মধ্যে আজকেও দুষ্টু পানি খাওয়া নিয়ে হৈ হৈ বেঁধে গেল। রেড ওয়াইন দেখে আজম আনন্দের চোটে ধরতে গেলে সায়ন বলল, শুধু ধরেই দেখ, এর পরের কাহিনী পরে বলছি। আজম অসহায় চোখে সবার দিকে একবার করে তাকিয়ে সরে বসল, ঢোক গিলল পরপর। কামরান লুকিয়ে এক ছিপি আজমের দিকে দিলে সায়ন রুবাবের কোলের উপর পা তুলে দিয়ে বলল, কামরান, তোর পেছনে লাথি দিলে তুই কি রাগ করবি ভাই? হে হে, এত জায়গা থাকতে পেছনে কেন ভাই? যাতে বসতে না পারিস। দিলে আসতে দিয়েন, প্রথমবার তো। তখন আজম সায়নের দিকে হাত পেতে করুণ সুরে বলল, ভাই একটু দেন না, চেটে চেটে খাবো। পরের দিন সকালবেলা, আজ 14ই নভেম্বর, রোজ বৃহস্পতিবার। দেখতে দেখতে সেই কাঙ্ক্ষিত দিনটি অবশেষে চলেই এলো। সকাল থেকে সকলে ব্যস্ত। সকালে নাস্তা সেরে নিয়েছে সকলে। ঘড়ির কাঁটা তখন 10-এর ঘরে। 4 জোড়ার গায়ে হলুদ লাগিয়ে গোসল করানো হবে। সিতারা তড়িঘড়ি 4টে সাদা লুঙ্গি রুবাবের হাতে ধরিয়ে দিলেন। 4 বরকে পরে বাগানে আসতে বললেন। নতুন বউরা গায়ে হলুদের হলুদ শাড়ি পরে বাগানে তাদের জন্য অপেক্ষা করছে। গোসলের পর বিয়ের বেশে বউরা তৈরি হতে হবে, তারা যেন দ্রুত আসে। রুবা ফোনে কথা বলতে বলতে ইশারায় বোঝালো আসছে তারা। তারপর কিছুক্ষণ কথা বলে লুঙ্গি নিয়ে উপরে যাওয়ার পথে দেখা হলো সায়নের সাথে। আরেকটা জরুরি কল আসায় সে সায়নের হাতে লুঙ্গি ধরিয়ে দিয়ে কথা সারতে গেল এক কোণে। সায়ন 4টে লুঙ্গি উল্টে পাল্টে দেখে শুদ্ধর কাছে গিয়ে বলল, লুঙ্গি আরামদায়ক পোশাক, পরবি ভাই? ফুরফুরাইয়া বাতাস ঢুকবে, ঘামাচি হওয়ার ভয় নাই। শুদ্ধ কোলের উপর থেকে ল্যাপটপ সরিয়ে রাখতে রাখতে বলল, আমার অভ্যেস নাই যেহেতু রিস্ক নিতে চাচ্ছি না, তুমি পরো। আমারও অভ্যেস নাই, যদি খুলে যায়। গেলে তো গেল, তাতে কি? চট করে খুলে গেলে ফট করে তুলে আবার গিট্টু লাগিয়ে নিবা। মন্দ বলিসনি, তবে লুঙ্গি পরানোর বুদ্ধিকার জানিস? সম্ভবত বাবার। ওরে বাবার ঘরে বাবা, এখন যাই, বাবার সঙ্গেই মুলাকাত ছেড়ে আসি। সায়ন এবার লুঙ্গি হাতে গেল শারাফাত চৌধুরীর কাছে। তখন 3 কর্তা ড্রয়িং রুমে বসেছিলেন। ওনাদের সঙ্গে কথা বলে ফেরার পথে দেখা হলো সিতারার সাথে। সিতারা ছেলের বাহুতে একটা মেরে বললেন, কিরে, লুঙ্গি পরতে দিলাম পরিসনি কেন? ওই দেখো, বাবা পরে বসে আছে, কত রিকোয়েস্ট করলাম, বাবা এটা আমার বিয়ের লুঙ্গি, আমাকে দাও, দিলই না। এমন সোচা মার্কা বাবা আমি জীবনেও দেখিনি। তোর বিয়ের লুঙ্গি তোর বাবা পরবে কেন? এই লোকের মাথা কি পুরোটাই গেল? সম্ভবত। এ কথা শুনে সিতারা গেল কর্তাদের কাছে। সায়ন শুদ্ধ রুবাবের জন্য কেনা লুঙ্গি শারাফাত, সাফওয়ান, শাহাদাত চৌধুরী পরে বসে আছেন। একে তো দেরি হয়ে গেছে, তার উপরে এরা কাহিনী শুরু করে দিয়েছে। উনি এবার বেশ বিরক্তি নিয়ে খ্যাক করে বললেন, ছেলেদের লুঙ্গি তোমরা পরে বসে আছো কেন? খোলো বলছি। মানে কি? কেবলই তো সায়ন লুঙ্গি এনে দিয়ে বলল বাড়ির সব ছেলেরা নাকি লুঙ্গি পরে ফটো সেশন করবে। এখনই যেন লুঙ্গিটা পরি। কখন বলল? কেবলই। সিতারা বিরক্তি নিয়ে পেছনে তাকিয়ে দেখলেন আশেপাশে সায়ন নেই। বাবাদের ফাঁসিয়ে দিয়ে পালিয়েছে সে। কেমন হাড়ে বজ্জাত ছেলে ভাবা যায়। সিতারা এবার বকতে বকতে চলে গেলেন বাকিদের ডাকতে। সায়ন তখন সিঁড়ির নিচ থেকে দাঁত বের করে হেসে বলল, রাগ করে না লক্ষ্মীটি, আমরাই তো। এ কথা বলে সিঁড়ি বেয়ে তরতর করে উঠে চলে গেল। সিতারা শুদ্ধ রুমে গিয়ে দেখে রুবাবার অর্ক বসে আছে। 4 জনের কেউই লুঙ্গি পরবে না। এত বুঝিয়েও লাভ হলো না। অগত্যা গতকাল রাতে সাদা পায়জামা পাঞ্জাবি পরে তারা যেতে রাজি হলো। তবে শর্ত একটাই, মা চাচি বাদে বাইরের কেউ আজ গায়ে হলুদ ছোঁয়াতে পারবে না, বিশেষ করে দুঃসম্পর্কের ভাবিরা। ওদিকে মেয়েগুলো টানার রোদে দাঁড়িয়ে আছে দেখে ঘাড়তারা ছেলেদের কথায় অগত্যা রাজি হতে হলো। 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আসার কথা বলে উনি বেরিয়ে গেলেন।
তারপর বররা সহ বাকি ছেলেরা সাদা পায়জামা পাঞ্জাবি পরে একে একে বাগানে গিয়ে উপস্থিত হলো। বড় এক একটা পীড়ার উপর দাঁড়িয়ে আছে সাদা ফুলের গয়না পরা শখ, স্বর্ণ, ঐশ্বর্য, শীতল। সিরাত তখন এগিয়ে এসে রুবাবের কান টেনে বলল, দেখ তো, রোদে মেয়েগুলোর মুখ কেমন লাল হয়ে গেছে। ড্রেস চেঞ্জ করতে এত সময় লাগে? যা, গিয়ে যার যার বউয়ের পেছনে গিয়ে দাঁড়া। পীড়ার উপর? হুম। তারপর বউদের পেছনে দাঁড়ালো। তখন মা চাচিরা আগে বউয়ের গায়ে হলুদ লাগিয়ে সেই হলুদ ছেলেদের গায়ে ছোঁয়ালেন। ভাবিরা খিলখিল করে আসতে গেলে সিতারা বারণ করলেন। এতে অনেকেই মুখ গোমড়া করে দূরে সরে গেল। ঘাসের উপর সামনে সাজিয়ে রাখা ছোট বড় বেশ কয়েকটা কলসে পানি ভর্তি করা, সম্ভবত 7 পুকুরের পানি। কলসের মুখে আম পাতা ডুবানো। এসব কোথাকার কী সব নিয়মকানুন কে জানে। ছেলেরা বিরক্ত মুখে যেতে গেলে তাড়াহুড়ো করে কাজ ছাড়তে বললেন সিমিন। আরও কিছু কাজ করার থাকলেও ছেলেগুলোর কারণে সেসব বাদই থাকলো। তারপর সেই কলসের পানি একে একে ছেলেদের মাথায় ঢালা হলো। সেই পানিতে ভিজল ঠিক বুকের কাছে দাঁড়ানো যার যার সহধর্মিণী। অতপর কোনো মতে নিয়ম পালন করে ওয়াশরুমে গিয়ে ভালো করে গোসল সেরে নিতে বললেন সিতারা। ভাবিরা এক প্রকার খোঁচা মেরে বললেন, গতরে দম থাকলে যার যার বউকে কোলে করে ওয়াশরুম অবধি পৌঁছে যেতে। ওনাদের বলতে দেরি সায়ন স্বর্ণকে চট করে কোলে তুলে নিল। যেতে যেতে ফিসফিস করে স্বর্ণের কানে কানে বলল, আর কয়েক ঘন্টা, তারপর তারপর আজ পাশা খেলব রে শ্যাম। তাকে দেখে রুবাব ঐশ্বর্যকে কোলে নিল। ফিসফিস করে বলল, ভালোবাসি হলুদিয়া পাখি। তাদের যেতে দেখে অর্ক ঘুরে একবার শুদ্ধর দিকে তাকিয়ে পুনরায় তাকালো শখের দিকে। নিচু স্বরে আমতা আমতা করে বলল, উঠবে আমার কোলে? শখ লজ্জায় মুখ কাচুমাচু করলে অর্ক বলল, তাহলে আমাকে নাও। শখের ঠোঁটে হাসি খেলে গেল। তখন এক ভাবি বলল, কিরে শখ, তোর জামাই ভয় পাচ্ছে নাকি? শখ জবাব দেওয়ার আগেই অনুভব করল সে অর্কের কোলে। চোখ তুলে বিস্ময় নিয়ে তাকাতেই দেখা মিলল হলুদ ভর্তি গালের অর্ককে। তাকে তাকাতে দেখে অর্ক নিচু স্বরে বলল, খাও না কিছু? ওয়েট নেই বললেই চলে, ব্যাপার না। আমার কাছে গেলে 1 মাসেই। বাকি 3 জন গেলেও শুদ্ধ শীতলের মাঝে হেলদোল নেই। তখন শীতল বলল, কি হলো, কোলে নিচ্ছেন না কেন? খেয়ে খেয়ে তো কুমড়ো পটাশ হয়েছিস, এখন কোলে নিতে বললেই নেওয়া যায় নাকি? শীতল চট করে ঘাড় ঘুরিয়ে বিস্ময় ভরা কণ্ঠে বলল, আপনি আমাকে মোটা বললেন, এজন্যই খেতে চাইতাম না আমি। নিজে বেশি বেশি খাইয়ে মোটা বানিয়ে এখন খোঁটা দিচ্ছেন। চড়বই না আপনার কোলে। তারা যাচ্ছে না দেখে বাকিরা যে যার মতো পচাতে লাগলো। তবে তারা দুইজনই চুপ। সিতারা, সিমিন, সিরাত ভাবলেন লজ্জা পাচ্ছে, তাই ওনারা যাওয়ার জন্য জিনিস গোছাতে লাগলেন। তখন শুদ্ধ নিচু স্বরে শীতলকে বলল, এইটুকু পথ সামলে নে, সিঁড়ি অবধি গিয়ে আমি সামলে নেব। শীতল মনে মনে হাসল। সে জানত এমন কিছুই বলবে শুদ্ধ, কারণ সে যতটুকু চেনে তার বিশুদ্ধ পুরুষের রোমান্টিকতা সব 4 দেয়ালের মাঝে। মা চাচিদের সামনে জীবনেও কোলে নেবে না তাকে। আফসোস নেই তার। তার উপরে আবার বাড়ি ভর্তি মানুষ। তবে এমন কিছু করতে হবে যেন কেউ আঙুল তুলতে না পারে। তাই ঘুরে দাঁড়ালো শুদ্ধর দিকে। তারপর তার হলুদ শাড়ির লালাচল দিয়ে শুদ্ধর 1 হাত বেঁধে হাঁটা ধরল বাড়ির দিকে। এমন দৃশ্যে সকলেই হৈ হৈ করে উঠল। কামরান সিটি বাজালো। তাদের সিটি বাজানোর সুরে সায়ন, রুবাব, অর্ক পেছনে ঘুরে তাকিয়ে দাঁড়িয়ে গেল। সাদা পায়জামা পাঞ্জাবি পরা আধভেজা গায়ে শুদ্ধর হাত বাঁধা শীতলের শাড়ির আঁচলে। এমন রোমান্টিক এক মুহূর্তে তারাও হৈ হৈ করে উঠল। সেই মুহূর্তে কে যেন সাউন্ড বক্সে গান ছেড়ে দিল, আঁচলে বান্ধিয়া রাখিব তোমারে, আঁচলে বান্ধিয়া রাখিব, চোখের কাজল করিব গো তোমারে, চোখের কাজল করিব।